ভারত কখনোই কিন্তু প্যালেস্টাইনে এই যে হত্যাযজ্ঞ ইসরায়েল করেছে তার বিরুদ্ধে কোনো উচ্চবাচ্য কিছুই করেনি, সাপোর্ট দেয়নি সেইভাবে। অদ্ভুত একটা স্বীকারোক্তি যেটা নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী এই গত 4 দিন আগে দিয়েছে। সে বলছে যে আমেরিকাকে তৈরি করেছে ইহুদিরা। ইরান যে সমস্ত ক্ষেপণাস্ত্র তৈরি করেছে সেই ক্ষেপণাস্ত্র সম্পর্কে আমেরিকার কোনো ধারণা বা ইসরায়েলের কোনো ধারণা আছে কিনা সে বিষয়ে আমার সন্দেহ। ডোনাল্ড ট্রাম্প এই নৌবহর পাঠিয়ে এবং যে বিশাল পরিমাণে একটা যুদ্ধের ক্ষেত্র সে তৈরি করেছে সেখানে, সেটা আসলে যুদ্ধের জন্য নয়, সেটা ইরানকে ভয় দেখানো। আপনি যদি আমেরিকার সাথে যদি গোপনে একটা চুক্তি করে একটা রাজনৈতিক পরিবর্তন আনেন, তাহলে সেখানে কিন্তু বাইরের যে কোনো শক্তি হোক না কেন, সেটা রাশিয়া হোক বা চীন হোক, তাদের পক্ষে সেখানে হস্তক্ষেপ করা যত প্রভাবই সেখানে থাকুক না কেন, সেটা অত্যন্ত জটিল। চর্চা ডিকোডে স্বাগত। ডিকোডে আজকে অতিথি হিসেবে আছেন অধ্যাপক বদরুল আলম খান। আমরা তার সঙ্গে কথা বলবো বর্তমান বিশ্বের বিভিন্ন বিভিন্ন বিষয় নিয়ে। অধ্যাপক খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের শ্রোতা এবং দর্শকদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আর একটা কথা বলতে চাই, আমাদের এই টক শো বলেন বা আলোচনায় বলেন, এই আলোচনার উপরে অনেক মন্তব্য আপনারা পাঠান এবং সেই মন্তব্যগুলো আমার কাছে খুবই ভালো লাগে এবং এটা অনেক উপকারী আমাদের জন্য। প্রয়োজন এই কারণে যে ওই মন্তব্যগুলো দেখে আমি বুঝতে পারি যে আপনাদের কোন বিষয়টা নিয়ে আপনারা আলোচনা করতে চান এবং আলোচনাটা কেমন হলো তার সম্পর্কে একটা মত পাওয়া। সুতরাং সেটার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অধ্যাপক খান, যে বিষয়টি প্রথমে আসি, যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগেই তার স্টেট অব ইউনিয়ন ভাষণ দিয়েছেন। এই ভাষণে তিনি বলছেন যে বিশ্বের দিকে দিকে এখন আমেরিকার বিজয় কেতন উঠছে এবং শুধু উঠছে না, ভবিষ্যতেও উঠবে, এইরকম একটি দাবি তিনি তার ভাষণে করেছেন। তো বিষয়টা এরকম দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরে আমেরিকা একটা সারা দুনিয়া জুড়ে একটা উজ্জীবিত ভূমিকায়, সে তার শক্তি প্রদর্শনে হোক, আর্থিক শক্তি, সামরিক শক্তি, সব দিক দিয়ে একটা বেশ উজ্জীবিত অবস্থায় আছে। সেইখানে তার প্রধান প্রতিদ্বন্দ্বী যদি বলি চীন এবং রাশিয়া, তাদেরকে একটু কি ম্রিয়মাণ দেখাচ্ছে না? আমারও কিন্তু সেই রকমই মনে হচ্ছিল প্রায় ধরেন 2 বছর আগে যে হ্যাঁ, রাশিয়া এবং চীনের ভূমিকাটা তেমন ফুটে উঠছে না বিশ্বের বিভিন্ন পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। তো সেরকম একটা ধারণা আমার হয়েছিল এবং বিশেষ করে আমি চীন সম্পর্কে একটু উদ্বিগ্ন ছিলাম যে চীন আসলে কতটুকু ভূমিকা পালন করছে তার বৈদেশিক নীতিতে এবং বিশ্ব রাজনীতিতে। চীন যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিচ্ছিল তার অর্থনীতির দিকে, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছিল যে না, চীন সেইভাবে বৈদেশিক নীতিটা সেইভাবে ফ্রেম করতে পারে না, এবার সেই গুরুত্ব সে দিচ্ছে না যতটুকু সে দিচ্ছে তার অর্থনৈতিক উন্নতির দিকটা। কিন্তু আমরা এই দিকটা ঠিকমতো বুঝতে পারি না, তার বেশ কয়েকটা কারণ আছে এবং সেই কারণগুলো কিন্তু আমরা যদি ইরানে যে ঘটনাটা ঘটছে এবং ইরানের বিরুদ্ধে আমেরিকা যে যুদ্ধের পায়চারা করছে এবং ডোনাল্ড ট্রাম্প যতই বলুক না কেন পৃথিবীব্যাপী আমেরিকার বিজয় ঘটছে এবং সেই বিজয় আরো সম্প্রসারিত হবে এবং চলবে, সেটা আসলে কিন্তু ঠিক না এই কারণে যে এমনকি ইরানের এই ঘটনাটা যে ইরানের বিরুদ্ধে আমেরিকা যেভাবে লেগে পড়ে উঠেছে, সেটা কিন্তু একটা মাপকাঠি হতে পারে এই কারণে যে আপনি লক্ষ্য করে দেখেন ইরানে কিন্তু আজকে আমেরিকা এমন একটা পর্যায়ে আটকা পড়েছে যাকে আমরা ওই দাবা খেলায় বলি চেকমেটে পড়ে গেছে। এখন ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিয়ে যে সিদ্ধান্তই নিক না কেন, সেটা দেখা যাবে যে তার অবস্থাকে আরো খারাপ করবে। যে মুভি সে নিক না কেন, যে চালই সে দিক না কেন, সেটা
তার পক্ষে যাচ্ছে না, তার বিপক্ষে যাচ্ছে। এখন রাশিয়া এবং চীনের যে ভূমিকা বিশ্ব রাজনীতিতে, বিশেষ করে ইরানের ক্ষেত্রে, সেটা বোঝা একটু কঠিনই মনে হতে পারে অনেকের কাছে। কিন্তু আমি একটা জিনিস দিয়েই শুরু করি, সেটা হচ্ছে যে ইরানের আজকে বন্ধুকে, ইরানের পাশে আজকে দাঁড়িয়েছে কে? আমি যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোর কথা ভাবি, সৌদি আরব কি ইরানের পক্ষে? আমি বলবো না। কাতার কি ইরানের পক্ষে? আমি বলবো না। সংযুক্ত আরব আমেরিকা ইরানের পক্ষে না, আমি সেটাও দাবি করব না। মিশর না, জর্ডান না। আমি যদি আমাদের আমাদের দক্ষিণ এশিয়ার কথা ধরি, সেখানে একমাত্র সাপোর্ট দিচ্ছে ইরানকে, সে হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান, এই দুটো দেশ। আর ভারত কি করছে? ভারতের কোনো ভূমিকা নেই, বরঞ্চ ভারতের প্রাইম মিনিস্টার আগামীকাল সম্ভবত অথবা পরশু সে ইসরায়েলে যাচ্ছে এবং সেখানে এই ইসরায়েলি নেতৃবৃন্দের সাথে সে সাক্ষাৎ করবে, মিলিত হবে। এমনকি আমার মনে হচ্ছে খবরে প্রকাশ যেটা, সেটা হচ্ছে যে তার ক্নেসেট, যেটা ইসরায়েলের পার্লামেন্ট, সেই পার্লামেন্টেও সে বক্তৃতা দিবে। তো এই হচ্ছে তার ভারতের ভূমিকা। ভারত কখনোই কিন্তু প্যালেস্টাইনে এই যে হত্যাযজ্ঞ ইসরায়েল করেছে তার বিরুদ্ধে কোনো উচ্চবাচ্য কিছুই করেনি, সাপোর্ট দেয়নি সেইভাবে। এবং এটাও একটা দিক এই ইরানের পরিস্থিতিকে বোঝার জন্যে। আর অন্য কোন দেশ আছে? আর ইউরোপ না, ইউরোপ তো ইরানকে সাপোর্ট করবেই না। দক্ষিণ আমেরিকা, ল্যাটিন আমেরিকা না, তার কথা আমরা খুব একটা শুনি না। তাহলে বাকি থাকলো কে? বাকি থাকলো রাশিয়া এবং চীন। এই দুটো দেশই কিন্তু ইরানকে সর্বতোভাবে সাহায্য করছে। সেই সাহায্যটা কিন্তু কিছু বোঝা যায় না। যেমন ডোনাল্ড ট্রাম্পের পরশু দিনের একটা উক্তি আমি এখানে উল্লেখ করব। সেই উক্তিটা হচ্ছে যে তিনি বলছেন যে আমি এত বড় একটা বহর নিয়ে ইরানকে চারিদিক থেকে ঘিরে রেখেছি, অথচ আমি দেখছি যে ইরান কোনো সাড়া শব্দ দিচ্ছে না, আমার কাছে নতজানু হচ্ছে না, আমার কাছে কোনো দূত পাঠাচ্ছে না, প্রতিনিধি পাঠাচ্ছে না, বলছে না যে হ্যাঁ আমি সারেন্ডার করলাম, আমি নতজানু হলাম, এরকম কোনো কিছুই না। এই বক্তব্যটাকে কিন্তু দুটো দিক থেকে আমি দেখতে পারি। সেই একটা দিক হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এই নৌবহর পাঠিয়ে এবং যে বিশাল পরিমাণে একটা যুদ্ধের ক্ষেত্র সে তৈরি করেছে সেখানে, সেটা আসলে যুদ্ধের জন্য নয়, সেটা ইরানকে ভয় দেখানো, ভয় দেখিয়ে তাকে নতজানু করা। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে সে যখন বলছে যে ইরান নতজানু হচ্ছে না, তার অর্থ হচ্ছে যে তার সেই ক্যাপাসিটি নাই, ইরানকে নতজানু করার মতো ক্যাপাসিটি নাই। তাহলে এই ক্যাপাসিটিটা ইরান কিভাবে অর্জন করলো, যে ইরান আজকে বলতে পারে যে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প তুমি যতই লাফালাফি করো না কেন, আমি কিন্তু তোমার কাছে নতজানু হচ্ছি না। এর একটা কারণ হতে পারে ইরানের মনোবল, এবং সেই মনোবলটা কিন্তু জনসাধারণের এবং জনগণের সমর্থনের কারণে বর্তমান যে সরকার আছে তার প্রতি ইরানের জনগণের যে একটা বড় সমর্থন আছে, সেটা পশ্চিমা বিশ্বের নিউজ পেপারগুলোতে আমরা পাই না, সেখানে কোনো খবরই দেওয়া হয় না। কিন্তু এই কিছুদিন আগে ইরানের জাতীয় দিবস পালন উপলক্ষে তেহরানের রাস্তায় 25 লক্ষ মানুষ জড়ো হয়েছিল। সুতরাং এটা হচ্ছে একটা বড় তার একটা মানে একটা সাপোর্ট, বা তার মনোবলকে, ইরানের মনোবলকে চাঙ্গা করার জন্য এটা বড় একটা সাপোর্ট। দ্বিতীয় হচ্ছে যে আমেরিকার দুইজন বড় প্রতিনিধি, তার ভেতরে একজন হচ্ছেন আমেরিকার সিআইএর যিনি কর্মকর্তা, প্রধান কর্মকর্তা, তার নাম হচ্ছে মিস্টার র্যাডক্লিফ, এবং দ্বিতীয় ব্যক্তি হচ্ছেন যে আর্মি চিফ জেনারেল কেইন। এই দুইজন গত সোমবার ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিং করে, এবং সেখানে আরো অনেকেই উপস্থিত ছিল, এবং সেই মিটিংয়ে এই দুজন যারা প্রতিরক্ষার সাথে এবং যারা গোয়েন্দার সাথে যুক্ত,
তারা ডোনাল্ড ট্রাম্পকে বলে যে দেখুন, আপনি যদি ইরানকে আক্রমণ করতে চান তাহলে কিন্তু বড় রিস্ক আছে এবং সেই যুদ্ধের ফলাফল কি হবে, সেটা যদি স্বল্পকালীন যুদ্ধ হয় অথবা দীর্ঘমেয়াদী যুদ্ধ হয়, তাহলে সেখানে ফলাফল কি হবে আমরা বলতে পারি না। সুতরাং এটা একটা বড় একটা দিক যে তাহলে ইরান এবং শুধু কেবল ইরানই সাহস দেখিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই হুমকিকে প্রত্যাখ্যান করছে না, আমেরিকার ভেতরেও কিন্তু একটা গোষ্ঠী ধীরে ধীরে প্রতিবাদী হয়ে উঠছে এবং বলছে যে না, ইরানকে আক্রমণ করা চলবে না, চললে আমেরিকার বিপদ আছে। এর কারণ হচ্ছে রাশিয়া এবং চীনের সমর্থন, ইরানকে যে সমর্থন তারা দিচ্ছে, এই সমর্থনটা কিন্তু আমরা খুব একটা লক্ষ্য করছি না। আমি আশা করি যে আপনার দ্বিতীয় একটা প্রশ্ন হবে যে এই সমর্থনের ধরনটা কি, কিন্তু তার আগে আমি আরো দুটো কথা বলে আমি এই প্রশ্নের উত্তরটা শেষ করতে চাই। সেটা হচ্ছে যে আপনি যদি দেখেন আমাদের দেশে যে সমস্ত মিডিয়া আছে, আমরা যে সাধারণ মানুষ যে খবরগুলো পাই সেটা কোথা থেকে পাই, সেটা আমাদের সংবাদপত্র, আমাদের টেলিভিশন, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে। এবং বিশেষ করে সংবাদপত্রগুলো, সে ডেইলি স্টার বলি বা প্রথম আলো বলি বা কালের কণ্ঠ বলি বা মানব জমিন বলি বা ইনকিলাব বলি, যাই বলি না কেন, এরা খবর কোথা থেকে পায়? এরা খবর পায় আমেরিকা থেকে, আমেরিকার সংবাদ সংস্থা থেকে, বিবিসি থেকে, সিএনএন থেকে, তারপরে রয়টার থেকে, তারপরে ফাইন্যান্সিয়াল টাইমস থেকে, লন্ডন টাইমস থেকে, ওয়াল স্ট্রিট জার্নাল হতে পারে, ওয়াশিংটন পোস্ট হতে পারে, নিউ ইয়র্ক টাইমস হতে পারে। এই খবরগুলো তারা পায় এবং সেখানে তারা হয় হুবহু সেগুলো তুলে ধরে এবং সেইভাবে আমরা পাই, অথবা যাকে বলে প্যারাফ্রেজিং, মানে খবরটা কি সেটা তাদের ভাষায় সেটাকে প্রকাশ করে তারা সংবাদপত্রে প্রকাশ করে। এইভাবে আমরা খবরটা পাই। এই সংবাদ সংস্থাগুলোর মালিককে, এই সমস্ত সংস্থার মালিক হচ্ছে বিশেষ করে আমেরিকার যারা যারা সবচেয়ে বড় কোম্পানির মালিক, এবং এরা হচ্ছে সেই অলিগার্ক গ্রুপ যারা চায় বর্তমান বিদ্যমান যে অবস্থাটা টিকে আছে আন্তর্জাতিক ব্যবস্থার ক্ষেত্রে, এবং যে সমস্ত অর্থনৈতিক এবং রাজনৈতিক এবং অন্যান্য সুবিধা সুযোগগুলো এই ব্যবস্থা তাদেরকে দিচ্ছে, সেই ব্যবস্থাকে টিকিয়ে রাখা। তাহলে তাই যদি হয়, আপনি দেখেন, একটা লক্ষ্য করে দেখেন, একটা অদ্ভুত একটা স্বীকারোক্তি যেটা নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রী, এই গত 4 দিন আগে দিয়েছে। সে বলছে যে আমেরিকাকে তৈরি করেছে ইহুদিরা। আমেরিকার আজকের যে প্রতিপত্তি এবং দাম্ভিকতা, এটার পেছনে ইসরায়েলের অবদান, ইসরায়েল এবং ইহুদিদের অবদান হচ্ছে সবচেয়ে বেশি। এবং আমেরিকার যে জিডিপি এবং তার পরিমাণ আমরা ধরে নিতে পারি $30 ট্রিলিয়ন, এই জিডিপির 90% অর্থাৎ $25 ট্রিলিয়ন নিয়ন্ত্রণ করে এই ইহুদি গোষ্ঠী, আমেরিকার ইহুদি অলিগার্ক শ্রেণী। সুতরাং নেতানিয়াহু বলছে যে আমেরিকার অন্য কোনো পথ নেই আমাদেরকে ডিঙিয়ে বা আমাদেরকে পাশ কাটিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া, এবং সেই সিদ্ধান্ত আমরা দিতে দিব না। এবং তাই যদি নেয় তাহলে আমরা আমেরিকার 90% অর্থনীতিকে আমরা একেবারে বিচ্ছিন্ন করে দিব এবং ধ্বংস এনে দিব। সুতরাং এই হচ্ছে ইসরায়েলের শক্তি, এই হচ্ছে আমেরিকার ইহুদি লবির শক্তি, এবং সেই শক্তির বিরুদ্ধে কিন্তু আজকে ইরান দাঁড়িয়েছে এবং ইরান তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। এটা হচ্ছে, এবং এই খবরগুলো কিন্তু আমরা কখনোই পাই না। ইরানের যে শক্তিটা, সেই শক্তির কোনো কথা না বলে এই পশ্চিমা মিডিয়া তারা এমন সব তথ্য প্রকাশ করে যেন ইরানে যদি একটা সরকার পরিবর্তন হয় তাহলে লিন্ডজি গ্রাহামের মতো সিনেটররা সেখানে যদি যায় তাহলে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হবে, এইরকম একটা ভাবমূর্তি সৃষ্টি করা হয়। আসলে সেটা সর্বৈব মিথ্যা। কিন্তু এই ধারণার উপরেই কিন্তু ভিত্তি করে আমেরিকা তার নীতি নির্ধারণ করে। আপনি দেখেন আজকে 15 থেকে 20 দিন ধরে আমেরিকার এই বিশাল বহর সেখানে এই পারস্য সাগরে এবং ওমান
উপকূলে সেখানে আছে এবং সেখানে কিন্তু নানা সমস্যা দেখা দিচ্ছে। আজকের একটা খবরে দেখলাম যে জেরাল্ড ফোর্ড নামে যে যে এয়ারক্রাফট ক্যারিয়ার, সেখানে টয়লেট বন্ধ হয়ে গেছে, সেখানে সিওরেজ কাজ করছে না এবং তার জন্য সেখানে একটা বিক্ষুব্ধ সৈন্যদের ভেতরে, সেনাবাহিনীর ভেতরে একটা বিক্ষুব্ধ পরিবেশ সৃষ্টি হচ্ছে এবং সেখানে প্রায় 5,000 সৈন্য সেখানে সেই যুদ্ধ জাহাজে আছে। সুতরাং এটা একটা বড় একটা সমস্যা। আর একটা সমস্যা দেখেন যে আমেরিকার প্ল্যানিংটাও কত মানে সেই প্ল্যানিংয়ে কত ঘাটতি আছে। আমি যদি F-35 যে বোমারু বিমান, স্টেলথ বিমানের যে একটা বিশাল একটা বহর সৌদি আরব এবং জর্ডানের আমেরিকান বেসগুলোতে মোতায়েন আছে। এখন সৌদি আরবের বেস থেকে ইরানকে যদি আঘাত করতে হয় তাহলে একটা B-35 প্লেনকে উঠতে হবে 1,500 কিলোমিটার, কিন্তু B-35 প্লেনের সীমা হচ্ছে, যুদ্ধ সীমা হচ্ছে 300 কিলোমিটার, 300 থেকে 500 কিলোমিটার। তার মানে হচ্ছে যে 500 কিলোমিটার যাওয়ার পরে তাকে হয় ফিরে আসতে হবে, তার মানে 1,000 কিলোমিটার সে কভার করবে। তাহলে কিভাবে সে ওই সৌদি আরবের বেস থেকে, ঘাঁটি থেকে সে ইরানের রাজধানী তেহরানকে আক্রমণ করতে পারবে? এটা জর্ডানের বেসের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য। সুতরাং আমেরিকার যে সামরিক বাহিনীর যারা কর্তৃপক্ষ, মানে নেতৃস্থানীয় ব্যক্তিত্ব, জেনারেল যারা এই প্ল্যানে ছক কেটেছে, তারা হয় এটা ভুল করেছে, অথবা ডোনাল্ড ট্রাম্প আসলেই ইরানকে ভয় দেখিয়ে তার কাছ থেকে একটা কিছু আদায় করে নিয়ে বলতে চায় যে হ্যাঁ দেখো আমরা এটা সেটেল করে ফেলেছি এবং ওখানে আমাদের থাকার প্রয়োজন নেই, আমরা আমাদের নৌবহরকে ফিরিয়ে আনছি। এইরকম একটা সিচুয়েশন আমার মনে হচ্ছে যে কেন জানি সেখানে গ্রো করেছে বা তৈরি হয়েছে। তাহলে কি আমরা বলবো যে মানে চীন বা রাশিয়া মানে অনেক মানে চুপচাপ থেকে তারা আমেরিকার এসব কাজ করতে দিচ্ছে এবং তারা তলে তলে যে তাদের যে কাজগুলো করার সেই কাজগুলো করছে? যেরকম যদি আমি ধরি যে এই রাশিয়া ইউক্রেন নিয়ে সে তার মতো করে আজ 4 বছর পরেও তার মতো করে এগোচ্ছে এবং বলছে যে তার সামনে প্রতিরোধ প্রায় নেই ইউক্রেনে। 2, যদি চীনের কথা বলি, চীনও কিন্তু আস্তে আস্তে যে সক্রিয় হচ্ছে, যে তার যে 2027 সালের যে টাইম লাইন তাইওয়ান দখলের বা তাইওয়ান তার অঙ্গীভূত করার, আমি দখল বা বলবো না, তাইওয়ানকে তার দেশের মূল অংশের অঙ্গীভূত করার সেদিক থেকেও এগোচ্ছে। তাহলে কি সবটাই কি তারা অনেক মানে একটা চুপি সাড়ে, মানে এত ঢাকঢোল না পিটিয়ে কাজগুলো করে যাচ্ছে? আসলে সেটাই হচ্ছে কথা। তারা কিন্তু আমেরিকার মতো ওইরকম ঢাকঢোল পিটিয়ে কিছু করে না। তারা যেটা করে সেটা হচ্ছে অত্যন্ত দীর্ঘমেয়াদী প্ল্যান নিয়ে, একটা পরিকল্পনা নিয়ে। ডোনাল্ড ট্রাম্প যেরকম এখন যেটা করছে সেটা হচ্ছে দিন আনা দিন খাওয়ার মতো। হ্যাঁ, আজকে হঠাৎ করে একটা কিছু সমস্যার উদয় হলো, আমেরিকা সেখানে সৈন্য পাঠালো অথবা কোনো কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করলো। কিন্তু রাশিয়া এবং চীন সেইভাবে যায় না। আপনি লক্ষ্য করে দেখেন যে আজকে এই ইউক্রেনে 4 বছর ধরে যুদ্ধ চলছে। তো 4 বছর একটা লম্বা সময়। এই যুদ্ধ হয়তো আরো 5 বছর পর্যন্ত গড়াবে বা গড়াতে পারে। তো কি কারণে রাশিয়া তড়িঘড়ি না করে তাদের যে অস্ত্রশস্ত্র আছে, বিশেষ করে অরেশনিক বলেন যে ক্ষেপণাস্ত্র আছে, সেটা দিয়ে 4টে অরেশনিক যদি ড্রপ করে বা ইউক্রেনে পাঠায়, তাহলে সেটা কিন্তু একটা পারমাণবিক বোমার মতোই তার শক্তি আছে। সুতরাং সেটা রাশিয়া করছে না। রাশিয়া অত্যন্ত ধীরে সুস্থে অগ্রসর হচ্ছে এই কারণে যে ধীরে সুস্থে অগ্রসর হলে তার যে দাবি বা যে জন্যে সে এই যুদ্ধ শুরু করেছে, সেই যুদ্ধর উদ্দেশ্যগুলো, এবং সেই উদ্দেশ্যগুলো হচ্ছে নেটোতে ইউক্রেন যেতে পারবে না, তারপরে ইউক্রেনকে নিরপেক্ষ হতে হবে, ইউক্রেনে রুশপন্থী যারা ভাষাভাষী তাদের
স্বার্থকে দেখতে হবে। ইউক্রেনে যে ফ্যাসিবাদী শক্তির উদয় হয়েছে সেটাকে কার্টেল করতে হবে, ইউক্রেনের সামরিক বাহিনীকে একটা নিয়ন্ত্রণে একটা নির্দিষ্ট সংখ্যায় নির্দিষ্ট করতে হবে। এই দাবিগুলো তো হঠাৎ করে বোমা 4-5টা বোমা 10-12টা বোমা ফেলে তো হয় না, এটা একটা তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ঠিক একইভাবে চীনেরও আছে। কিন্তু সেই সাথে কিন্তু আমরা লক্ষ্য করে দেখি যে আবার আমি ফিরে যাই ইরানের ক্ষেত্রে। আপনি যদি লক্ষ্য করে দেখেন ইরানের আজকে এই বড় শক্তি যেটা, যে শক্তিটা কিন্তু আমেরিকা এখনো পর্যন্ত বুঝতে পারছে না, সেই শক্তি তৈরি হয়েছে রাশিয়া এবং চীনের কারণে। তার কিছু তথ্য আমি দিতে চাই এবং সেই তথ্যটা দিব। ইরান গত বছরের জুন মাসে যে যুদ্ধটা হলো 13 তারিখ থেকে 12 দিন, তার মানে 25 তারিখ পর্যন্ত জুন মাসের, সেই যুদ্ধে তারা যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করে, হাইপারসনিক বা সুপারসনিক যে ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করে, এগুলো হচ্ছে 6 বছরের পুরনো, এগুলো আধুনিক নয়। এই 6 বছরের ভেতরে ইরান যে সমস্ত ক্ষেপণাস্ত্র তৈরি করেছে, সেই ক্ষেপণাস্ত্র সম্পর্কে আমেরিকার কোনো ধারণা বা ইসরায়েলের কোনো ধারণা আছে কিনা সে বিষয়ে আমার সন্দেহ। তা না হলে তারা এই দুই দেশ ইসরায়েল এবং আমেরিকা এইরকম আকস্মিকভাবে হঠাৎ করে এইরকম একটা বড় একটা নৌবাহিনী নৌবহর সেখানে পাঠাতে পারত না। ইরানের যে উন্নতি হয়েছে ইতিমধ্যেই এই জুন মাসের, গত বছরের জুন মাসে আক্রমণের পরে তারা বিচার করে দেখতে পেরেছে যে তাদের কোথায় ত্রুটি ছিল, কোন দিকগুলো উন্নত করা দরকার এবং কি করা দরকার। এবং সেই ওই যুদ্ধের 12 দিনের যুদ্ধ থেকে ইরান বুঝতে পারে যে না, আমি একলা চলতে পারবো না, আমাকে অবশ্যই আমার বন্ধুদের সাহায্য নিতে হবে। এবং সেই কারণেই কিন্তু ওই জুন মাসের থেকে শুরু করে তারা নানাভাবে রাশিয়া এবং চীনের সাথে তাদের সম্পর্ক, বিশেষ করে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করে। আপনি একটা তথ্য একটু লক্ষ্য করে দেখেন যে ইরান, রাশিয়া এবং চীনের ভেতরে এই জানুয়ারি মাসের 29 তারিখে একটা চুক্তি স্বাক্ষর হয়েছে, সেটা হচ্ছে মিলিটারি চুক্তি, প্রতিরক্ষা চুক্তি। এই চুক্তি সম্পর্কে আপনি খুব একটা যে পশ্চিমা বিশ্বের মিডিয়াতে পাবেন তা না, কিন্তু এই চুক্তি কিন্তু ওই কারণেই চুক্তিটি স্বাক্ষর হয়েছে যে রাশিয়া এবং চীন তাদের যত সাহায্য দিতে পারে ইরানকে, সেটা ওই চুক্তির মাধ্যমে তারা সেটা বাস্তবায়ন করবে, এইরকম একটা ব্যাপার। আমি যদি গত এই 6 মাস থেকে 7 মাসের ভেতরে যদি চীনের সাপোর্টগুলো দেখি আর রাশিয়ার কি সাপোর্ট দিয়েছে ইরানকে, সেটা যদি বিচার করে দেখি, তাহলে একটুখানি আপনি দেখেন, মানে তথ্যগুলো দেখেন যে রাডারটা দিয়েছে, এটা কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার চীনের থেকে। চীন যে রাডারটা দিয়েছে ইরানকে, এই রাডারের ব্যাস হচ্ছে 700 কিলোমিটার, তার মানে 700 কিলোমিটার, এবং এটা 3 ডাইমেনশনাল, তার মানে চারিদিক থেকে মানে 700 কিলোমিটারের একটা ব্যাস নিয়ে এই রাডার নির্ধারণ করতে পারবে কোথা থেকে প্লেন আসছে। তার মানে 699 কিলোমিটারের ভেতরে প্রবেশ করলেই রেডার বলে দিবে, জানিয়ে দিবে যে হ্যাঁ, একটা প্লেন, শত্রুর একটা প্লেন আমাদের ইরানের দিকে এগিয়ে আসছে। এবং এই তথ্যটার সঙ্গে সঙ্গে যাবে স্যাটেলাইটে, এবং সেই স্যাটেলাইটগুলো কিন্তু এখন পার্ক করা আছে ইরানের আশেপাশে, এবং সেই স্যাটেলাইট থেকে তথ্যগুলো যাবে ইরানের যে একটা নেটওয়ার্ক ডেভেলপ করা হয়েছে বায়ু প্রতিরক্ষা বা এয়ার ডিফেন্স সিস্টেম, সেখানে যাবে, এবং এই সময়টা লাগবে প্রায় 3 থেকে 4 সেকেন্ড। তারপরেই এই প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভেটেড হবে, সচল হবে, এবং তারা শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুত হবে। এই রকমের একটা আপনার একটা অস্ত্র দিয়েছে। আর দেখুন, আর একটা হচ্ছে যে সার্ভেইলেন্স একটা শিপ আছে, সেটাকে ওশেন নাম্বার 1 বলে, এটা হচ্ছে চীনের একটা সার্ভেইলেন্স। এই চীনের এই সার্ভেইলেন্স শিপটা বা গোয়েন্দা জাহাজটা, এটা কিন্তু অত্যন্ত গভীর সমুদ্রের ভেতরে কি হচ্ছে না হচ্ছে
সেটা সম্পর্কে তথ্য জানাতে পারে এবং সেটা স্যাটেলাইটের মাধ্যমে সেটা ইরানের সাথে কমিউনিকেট বা যোগাযোগ করতে পারে। এটা মানে এটা নির্ধারণ করতে পারে কোথায় সাবমেরিন আছে বা কোথায় জাহাজের কোন অংশ কোথায় আছে ইত্যাদি ইত্যাদি। সুতরাং এটা একটা বড় একটা দিক। আর একটা দিক হচ্ছে যে সুপারসনিক শিল্ড একটা তৈরি করে দিয়েছে চীন, এবং সেটা আজকে অনেক বেশি শক্তিশালী এবং সেই শক্তির কারণে ইরানের ডিফেন্স সিস্টেমটা, প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে এয়ার ডিফেন্স সিস্টেম, সেটা অনেক বেশি শক্তিশালী হচ্ছে। রাশিয়া কি করেছে? রাশিয়ার দিকেও দেখেন আপনি যে রাশিয়া কিন্তু একটা কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক একটা প্যাক্ট আছে ইরানের সাথে। 2025 সালের জানুয়ারির দিকে সেটা স্বাক্ষরিত হয়। এখন রাশিয়া যেটা করেছে সেটা হচ্ছে S-300 এবং S-400। এটা হচ্ছে ওই এয়ার প্রতিরক্ষা সিস্টেম এটা, এবং এটা অত্যন্ত সফল হয়েছিল বিশেষ করে পাকিস্তান এবং ভারতের যুদ্ধে, এবং ইউক্রেন যুদ্ধেও তো আমরা দেখছি যে কিভাবে এই প্রতিরক্ষা ব্যবস্থাটা কিভাবে রাশিয়াকে শত্রুর ক্ষেপণাস্ত্র থেকে তাকে রক্ষা করছে। এটা হলো এক। দ্বিতীয় হচ্ছে যে রাশিয়া Su-35 যেটা যুদ্ধ বিমান এবং অত্যন্ত মডার্ন একটা যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমানের দুই স্কোয়াড্রন বলতে আমি বোঝাচ্ছি 12 থেকে 24 গুণ 2, তার মানে 48টা প্লেন ইরান পেয়েছে কিছু এবং আরো কিছু পাবে, এই রকমের একটা সময়ের মধ্য দিয়ে তারা অতিক্রম করছে। সুতরাং সবকিছু মিলিয়ে আমি দেখি যে এই তথ্যগুলো আমরা কিন্তু খুব একটা জানি না, কিন্তু এই তথ্যের ভেতর দিয়ে প্রকাশ পায় যে রাশিয়া এবং চীন কিভাবে ইরানকে সাহায্য করছে। চীনের জন্য ইরান একটা বড় বিষয় এই কারণে যে চীন কিন্তু ইরানের 80% তেল আমদানি করে। 80%, এটা একটা বিশাল ব্যাপার ইরানের জন্য এবং চীনের জন্য, এবং সেই পরিমাণটা হচ্ছে চীন যতটুকু চীনের প্রয়োজন তেল, সেই প্রয়োজনের প্রায় 20%। সুতরাং এটা একটা বিশাল দিক। সুতরাং ইরানকে ডিস্টেবিলাইজ করা, অস্থিতিশীল করা চীন কখনোই চাইবে না। এটা হলো এক। দ্বিতীয় হচ্ছে যে ইরানের যে জিও স্ট্র্যাটেজিক যে পজিশনটা, সেটা মানে সাংঘাতিকভাবে গুরুত্বপূর্ণ। ইরানের দুটো সমুদ্রের অ্যাক্সেস আছে, মেডিটেরেনিয়ান এবং ব্ল্যাক সি তো আছেই, কাস্পিয়ান সি আছে, ওমান, গালফ অফ ওমান আছে, তারপরে হরমুজ প্রণালী আছে। এই দিক থেকে চিন্তা করলে ইরান একটা সাংঘাতিক রকমের একটা স্ট্র্যাটেজিক একটা লোকেশন, এবং সেই লোকেশনটা রাশিয়ার জন্য যেরকম, ঠিক সেরকম চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা নর্থ সাউথ করিডোরের জন্য গুরুত্বপূর্ণ, এটা ইস্ট ওয়েস্ট করিডোরের জন্য গুরুত্বপূর্ণ। ইরান থেকে আজকে তেল যাচ্ছে চীনে রেলের মাধ্যমে। সুতরাং যে সমস্ত চোক পয়েন্টগুলো আছে, সামুদ্রিক চোক পয়েন্টগুলো আছে, যেগুলো বাধা সৃষ্টি করতে পারে এই বাণিজ্য চলাচলে, সেই চোক পয়েন্টগুলোকে বাদ দিয়েও কিন্তু আজকে ইরান রেল লাইনের মাধ্যমে চীনকে তার তেল সরবরাহ করার ক্ষমতা রাখে। সুতরাং এই সব মিলিয়ে আমরা রাশিয়া চীনের এই দিকগুলো আমরা দেখি না, কিন্তু এই দিকগুলো অত্যন্ত গুরুত্বের, এবং এই গুরুত্বপূর্ণ দিকগুলো আমাদের বোঝা উচিত। এবং আগেই বলেছি যে সংবাদপত্র বা মিডিয়া আজকে যেভাবে নিয়ন্ত্রিত হচ্ছে, বিশেষ করে ইহুদি অলিগার্ক শ্রেণী দ্বারা, সেই কারণে আমরা এই খবরগুলো আমরা পাই না, এবং তার ফলে আমাদের মনে হতে পারে যে রাশিয়া এবং চীন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে, রাজনীতির ক্ষেত্রে তেমন ভূমিকা পালন করছে না। বিশেষ করে যে সমস্ত হটস্পটস গুলো আজকে তৈরি হয়েছে, এবং তার মধ্যে ইরান একটা, কিউবা একটা, আর একটা হচ্ছে ভেনেজুয়েলা, বিশেষ করে এই তিনটে এলাকা, আমি ইউক্রেনকে বাদই দিলাম। সুতরাং এই দিকটা আমাদের বোঝা দরকার, এবং সেইভাবে কিন্তু আমাদের
রাশিয়া এবং চীনকে আমাদের মূল্যায়ন করা প্রয়োজন। তাহলে কি এটা বলা যায় যে রাশিয়া এবং চীন তারা আমেরিকাকে এখন ব্যস্ত রাখছে হচ্ছে যে ইরানের দিকে? সেই জন্যই যে যদি আমরা একটু পেছনে গিয়ে দেখি যে যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, তাদের যে বড় যুদ্ধ বিমানবাহী রণতরী, যেটা দক্ষিণ চীন সাগরে ছিল, সেইটাকে পাঠিয়ে দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যে। আবার এদিকে যদি আমি আপনার ইউক্রেন সংঘাতের কথা দেখি, এখন জেলেনস্কি অনেক কান্নাকাটি করে যাচ্ছেন বা তার ইউরোপীয় সঙ্গী সাথীরা অনেক কথা বলে যাচ্ছেন, কিন্তু আমেরিকা কিন্তু একটি টু শব্দও করছে না। তাদের কাছে এই বিষয়টি এখন মানে তাদের পুরো ফোকাসটাই চলে গেছে ইরানের উপরে। তাহলে কি এই মানে চীন এবং রাশিয়া আমেরিকাকে ইরানের মধ্যে শুধুমাত্র নিবদ্ধ করতে চাইছে? হ্যাঁ, আপনি ইউক্রেন দিয়ে শুরু করেছেন, সুতরাং আমি ইউক্রেনে আমেরিকার ভূমিকাকে আমি আরেকটু বিশ্লেষণ করি। সেটা হচ্ছে যে আমেরিকা ইউক্রেন থেকে ধীরে ধীরে সরে এসছে, এটা সত্যি। কারণ যে পরিমাণে বাইডেন আমলে যে পরিমাণে সাহায্য দেয়া হতো ইউক্রেনকে, সেই সাহায্যের পরিমাণ একেবারে প্রায় শূন্যের কাছে। শূন্য ঠিক না বললেও একেবারে নিম্নে পৌঁছে গেছে। ডোনাল্ড ট্রাম্প আরেকটা কথা বলেছে ইউক্রেনের উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে জুন মাস পর্যন্ত তোমাকে আমি সময় দিলাম, এই জুন মাসের ভেতরে রাশিয়ার সাথে তুমি যদি কোনো শান্তি চুক্তি না করো, তাহলে আমাদের সাহায্য আরো কমে আসবে। এই আমাদের সাহায্য আরো কমে আসবে, এটার বলার কারণটা কি? এটা বলার কারণ হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু রাশিয়ায় কোন কোন টার্গেটকে হিট করতে হবে, এই টার্গেটগুলো কিন্তু এখনো পর্যন্ত নির্দিষ্ট করে দিচ্ছে আমেরিকা। ঠিক আমেরিকা বলতে চায় না, আমেরিকার হয়ে বেশ কিছু সিআইএ থেকে শুরু করে MI6 এবং মোসাদও সেখানে যুক্ত আছে। তারা মিলিতভাবে এখনো পর্যন্ত ওই টার্গেটগুলো ঠিক করে দিচ্ছে এবং কোথায় কোথায় আঘাত করা সেটা ঠিক করে দিচ্ছে। আর একটা হচ্ছে স্টারলিংকের মাধ্যমে ওই টার্গেটগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে সুনির্দিষ্ট করা যায় কিভাবে, সে সহায়তাও কিন্তু দিচ্ছে। এটা কিন্তু একটা বড় সহায়তা, এটা কিন্তু বাদ দেওয়া যায় না। আর ব্রিটেন যেটা করছে সেটা হচ্ছে ফ্লেমিঙ্গো নামে একটা ক্ষেপণাস্ত্র। তারা সেটা বলছে যে না, এটা তৈরি করছে ইউক্রেন, কিন্তু এটা তৈরি করছে ব্রিটেন এবং ডেনমার্ক। সেখানকার ওই দুই দেশে এটা তৈরি হচ্ছে, কিন্তু সেটা পাঠানো হচ্ছে ইউক্রেনে এবং তারা বলছে যে এটা হচ্ছে ইউক্রেন তৈরি করছে। এটাও একটা বড় একটা সাহায্য। ব্রিটেন কিন্তু সবসময় এইরকমই করে থাকে, গুপ্ত হত্যা, গুপ্ত সন্ত্রাসী এই পরিকল্পনাগুলো ব্রিটেনেই বিশেষ করে নেওয়া হয়, ঠিক জেমস বন্ডের ধাঁচে, জেমস বন্ড মুভির মতো করে। এবং সেই কারণে আমেরিকার সাহায্য যে একেবারে শেষ হয়ে গেছে সেটা না, কিন্তু আমার মনে হয় যে ওই সাহায্যটা বন্ধ হয়ে যাবে জুন মাসের পর। এবং ডোনাল্ড ট্রাম্প যতই অনুভব করবে যে হ্যাঁ, তার ক্ষমতাটা ইউক্রেনে আর নেই, সেইভাবে নেই, এবং তিনি ইউরোপ থেকেও তিনি সরে আসার পরিকল্পনা করছে, সেহেতু ইউক্রেনের অবস্থা, ইউক্রেনের রাজনীতিতে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা কতটুকু ইনভলভ হবে সেটা একটা প্রশ্নবোধক। ইরানে আমেরিকাকে আটকিয়ে রাখা, জড়িয়ে রাখা বা নিয়োজিত রাখা, এটাও কিন্তু একটা স্ট্র্যাটেজির কারণ। এই স্ট্র্যাটেজির কারণ হচ্ছে এই যে আপনি লক্ষ্য করে দেখেন যে আজকে যে নৌবহর সেখানে আমেরিকা পাঠিয়েছে, এই নৌবহরের পেছনে কত খরচ হচ্ছে। যে টমাহক মিসাইল নিয়ে এই নৌবহরে আছে, যে টমাহক মিসাইলগুলো, সেই মিসাইলগুলো এক একটা তৈরি করতে লাগে $1 মিলিয়ন, এবং ওই নৌবহরে 700টা এই টমাহক মিসাইল আছে, এর বেশি নেই। অন্যদিক থেকে আপনি যদি দেখেন ইউক্রেনের এখানে ভূমিকাটা কি, ইউক্রেনে আমেরিকাকে নিয়োজিত রেখে এই 4 বছর, নিয়োজিত বলবো না, আমেরিকা অত্যন্ত সক্রিয়ভাবেই নিয়োজিত ছিল সেখানে। তো আমেরিকার যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইউক্রেনের পেছনে
সে যে পরিমাণে অস্ত্র ঢেলেছে বা অস্ত্র সরবরাহ করেছে, তার কারণে কিন্তু আজকে এই আমেরিকার এই দশাটা হচ্ছে যে আমেরিকার নিজেরই এখন আজকে প্রতিরক্ষা করার মতো এনাফ যথেষ্ট শক্তি নেই। 700 এই মিসাইল দিয়ে আপনি কিভাবে রক্ষা করবেন? এই 700 মিসাইল শেষ হলে তারপরে আবার রিলোড করতে হবে, পুনরায় লোড করতে হবে জাহাজে, এবং সেই জাহাজগুলোকে পাঠাতে হবে আরো অনেক দূরে। সেই দূরে যাওয়ার ভেতরে আপনি যাওয়া আসা এই সমস্ত নিয়ে যে লজিস্টিক্যাল সমস্যাগুলো আছে, সেই সমস্যা দিয়ে আপনি একটা যুদ্ধ বাঁধালে সেগুলো কতটুকু প্রভাব বিস্তার রাখবে সেটা তো আমরা বুঝতেই পারি। সুতরাং আমেরিকা, ইউক্রেন কিন্তু পরোক্ষভাবে আমেরিকাকে অনেক বেশি ঘায়েল করেছে এই দিক থেকে যে আজকে তার নিজের যে সামরিক রিসোর্স, সেই রিসোর্সটা ডিপ্লিটেড হয়ে গেছে, ক্ষয়ে গেছে, এবং সেই কারণেই কিন্তু আজকে আমেরিকার এই সমস্যাগুলো ক্রিয়েট হচ্ছে এবং দোদুল্যমানতা তৈরি হচ্ছে। এবং আমেরিকার জেনারেলরা বলছে যে ইরানে যাওয়াটা আজকে আক্রমণ করাটা অনেক বিপজ্জনক, না যাওয়াটাই সঠিক হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। সুতরাং জিও পলিটিক্যাল যে ছকটা আজকে তৈরি হয়েছে, সেখানে চীন এবং রাশিয়া কিন্তু অত্যন্ত দূরদর্শীপূর্ণ, সুদূর প্রসারী চিন্তা নিয়েই কিন্তু অগ্রসর হচ্ছে। হঠাৎ করে একটা সিদ্ধান্ত না নিয়ে তারা দেখছে যে হ্যাঁ, আমেরিকাকে যদি আসলেই পরাস্ত করতে হয় বা ঘায়েল করতে হয়, তাহলে তার আরেকটা অস্ত্র হচ্ছে ডলার, তার আরেকটা হচ্ছে যে সমস্ত সভরেন ফান্ড চীন কিনে রেখেছে, তার মানে অর্থনৈতিক দিক থেকে তাকে ঘায়েল করা। সুতরাং সেইভাবেই কিন্তু তারা ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, বিশেষ করে এই দুই দেশ রাশিয়া এবং চীন। এবং সেখানে ওই ধীরে ধীরে অগ্রসর হওয়ার ওই ছকের ভেতরে ইরান কিন্তু একটা বড় একটা কম্পোনেন্ট বা একজন প্লেয়ার। এবং সেই কারণে এই যে ত্রৈমাত্রিক যে একটা জোট গঠন হয়েছে ইরান, রাশিয়া এবং চীনকে নিয়ে, এটাই কিন্তু আমার ধারণা যে আগামী বিশ্বের রাজনীতিকে অনেকভাবে নিয়ন্ত্রণ করবে। আমি এখনো বিশ্বাস করি যে সেখানে ভারত যতই শক্তিশালী হোক না কেন, ভারতের ভূমিকাটা এখনো পর্যন্ত দোদুল্যমান। সে এখনো নির্দিষ্ট করতে পারে নাই কি মাত্রায় তার আমেরিকার সাথে বা পশ্চিমা বিশ্বের সাথে তার সম্পর্ক টিকিয়ে রাখতে হবে, কি পরিমাণে তাকে ব্রিক্সের সাথে বা চীন, রাশিয়া এবং ইরানের সাথে তার সম্পর্ককে টিকিয়ে রাখতে হবে। এই দোদুল্যমানতা এক সময় একটা মুহূর্ত আসবে যখন ভারতকে একটা সুনির্দিষ্ট একটা সিদ্ধান্ত নিতে হবে, তখনই ভারত পড়বে বেকায়দায়। সুতরাং আমি আগামী দিনের যে জিও পলিটিক্স, সেই জিও পলিটিক্সে আমি এই তিন শক্তি ইরান, চীন এবং রাশিয়াকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখার পরামর্শ দিব, এবং এর দিকে লক্ষ্য রাখবেন যে কিভাবে তাদের সুদূর প্রসারী যে চিন্তাগুলো সেটা বিকশিত হচ্ছে এবং সেটা বাস্তবায়িত হচ্ছে। তাহলে আমার শেষ প্রশ্ন, যে ইরানের বিষয়ে যেভাবে চীন রাশিয়া ইনভলভ হয়ে খুব মানে ধীরে ধীরে চুপি সারে অনেক প্রচার না করে যুক্ত হলো, ঠিক একই অবস্থা তো ভেনিজুয়েলাতেও তো চীন এবং রাশিয়া একইভাবে ইনভলভ ছিল, পুরো ভেনিজুয়েলা। এখন ভেনিজুয়েলায় রাতারাতি আমেরিকা একটা অপারেশন চালিয়ে তার প্রেসিডেন্টকে তুলে নিয়ে এলো, এবং ভেনিজুয়েলা নিয়ে এখন কোনো আলোচনাই নেই, মানে কোনো রকম, এবং চীন বা রাশিয়ারও কোনো প্রতিক্রিয়া আমরা সেভাবে দেখতে পাই না। তাহলে কি এই জায়গাটাও কি কৌশলেরই অংশ? সেটা হতে পারে, কিন্তু আমি খুব নিশ্চিত না এটা আসলে কৌশলের অংশ কিনা। কিন্তু ভেনেজুয়েলা কিন্তু একটা কমপ্লিটলি একটা ভিন্ন একটা পরিস্থিতি সেখানে ছিল। আপনি লক্ষ্য করে দেখেন যে আমেরিকা ঠিকই প্রেসিডেন্ট মাদুরোকে হাইজ্যাক করে নিয়ে গেল, কিন্তু ভেনেজুয়েলার যে রাজনৈতিক যে ব্যবস্থা, সিস্টেমটা, পলিটিক্যাল সিস্টেম যেটা, সেটা কিন্তু ইনট্যাক্ট আছে। এখন সেই ইনট্যাক্ট রাখার কারণটা কি? কারণটা হচ্ছে যে বর্তমানে গনজালেস যে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট,
তিনি নিশ্চিতভাবে তিনি একটা ডিলে এসেছিলেন আমেরিকার সাথে, এবং মাদুরোকে আমেরিকায় পাঠিয়ে দেওয়ার ব্যাপারে তার একটা হাত ছিল, অথবা তার না থাকলেও ভেনেজুয়েলার অন্যান্য নেতৃবৃন্দ, রাজনৈতিক এবং সামরিক নেতৃবৃন্দ, তাদের একটা এখানে হাত ছিল। ভেনেজুয়েলা অনেক দূরের একটা দেশ, সেখানে হস্তক্ষেপ করা বা সাহায্য দেওয়া এটা অত্যন্ত একটা জটিল একটা প্রক্রিয়া, বিশেষ করে চীন এবং রাশিয়ার জন্য। আর একটা হচ্ছে যে এই সাহায্য নেওয়ার যে আকাঙ্ক্ষা, আপনি যদি আমেরিকার সাথে যদি গোপনে একটা চুক্তি করে একটা রাজনৈতিক পরিবর্তন আনেন, তাহলে সেখানে কিন্তু বাইরের যে কোনো শক্তি হোক না কেন, সেটা রাশিয়া হোক বা চীন হোক, তাদের পক্ষে সেখানে হস্তক্ষেপ করা, যত প্রভাবই সেখানে থাকুক না কেন, সেটা অত্যন্ত জটিল। কিন্তু আমার ধারণায় ভেনেজুয়েলায় আমেরিকা যেটা করেছে, সেটা কিন্তু সেটার একটা অন্য একটা বিশ্লেষণ দেওয়া যেতে পারে, কিন্তু আজকে সেটা আমি দিচ্ছি না, এই কারণে যে আমাদের সময়ের অভাব। কিন্তু এর আর একটা বিশ্লেষণ হতে পারে, সেই বিশ্লেষণটা হচ্ছে এই যে আমেরিকা এই অঞ্চলে মনরো ডক্ট্রিনের অধীনে আমেরিকা চায় না যে দক্ষিণ আমেরিকা এবং উত্তর আমেরিকার যে কোনো দেশের উপরে ইউরোপের কোনো প্রভাব আসুক। এবং ডোনাল্ড ট্রাম্প আশঙ্কা করছিল যে ভেনেজুয়েলায় মারিয়া মাচাডোকে দিয়ে সেখানে ব্রিটেন এবং ইউরোপের একটা প্রভাব সেখানে একটা ঘাঁটি মতো করা, এবং সেই কারণেই কিন্তু ভেনেজুয়েলার রাজনীতিবিদদের সাথে এই ষড়যন্ত্রমূলক একটা আতাত করে বা একটা আলোচনা করে নিকোলাস মাদুরোকে সরিয়ে নেওয়া হয়। আপনি মারিয়া মাচাডো সম্পর্কে ট্রাম্পের বক্তব্য নিশ্চয়ই জানেন। সে বলছে যে না, মাচাডো কোনো ব্যাপারই না, তার কোনো জনপ্রিয়তা নাই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তার মানে হচ্ছে মাচাডো যদি ইউরোপের ক্যান্ডিডেট হয়, ব্রিটেনের ক্যান্ডিডেট হয়, তাহলে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করছে। একই ব্যাপার আমরা বলতে পারি রেজা শাহ পাহলভির ছেলে, যে এখন ইউরোপে ঘোরাঘুরি করছে এবং চিন্তা করছে যে ইরানে যদি কোনো একটা উত্থান এবং রেজিম চেঞ্জ হয়, তাহলে সেখানে তাকে বসানো হবে। সেখানেও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের আপত্তি আছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই পাহলভি পুত্রের সাথে সাক্ষাৎ করার একটা পরিকল্পনা করছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছে না, আমি তার সাথে মিট করব না। সুতরাং এই জিওপলিটিক্স, বিশেষ করে আপনার ভেনেজুয়েলার ক্ষেত্রে এটা বোঝা অত্যন্ত জটিল, এবং রাশিয়ার ক্ষেত্রে এবং চীনের ক্ষেত্রে সেখানে একটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া বা কতটুকু সাহায্য দিতে পারতো, সেটা কিন্তু একটা প্রশ্নবোধক। কিউবার ব্যাপারটা নিয়ে আমি শেষ করি তাহলে। কিউবা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশ। 1959 সালে ফিডেল ক্যাস্ট্রো এবং চে গেভারা এবং রাহুল ক্যাস্ট্রোর নেতৃত্বে সেখানে কিউবা স্বাধীন হয়। তারপরে আমেরিকা কি করেছে? আমেরিকা সেখানে বে অফ পিস, তার মানে 1961 সালে সেখানে এক অভ্যুত্থান করার জন্য সেখানে সামরিক সৈন্যবাহিনী পাঠিয়েছিল। তো আজকে যদি আমরা বলি যে হ্যাঁ, কিউবা নাকি আমেরিকার থ্রেট, আমেরিকার প্রতি একটা হুমকি, সেটা কিভাবে হয়? আমেরিকা সবসময় কিন্তু কিউবাকে একটা হুমকির ভেতরে রেখে দিয়েছে, এবং আজকে 60 বছর বা 70 বছর ধরে একটা অবরোধ সৃষ্টি করে রেখেছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করে দেশটাকে একেবারে মানে দারিদ্র্যের চরম সীমানায় নিয়ে এসেছে, এবং মানুষ সেখানে মারা যাচ্ছে। সুতরাং এই সবই করছে আমেরিকা তার জিওপলিটিক্যাল, সেখানে কোনো নৈতিক মূল্যবোধ নেই বা কিছুই নেই। আর একটা দিক হচ্ছে যে আজকের যে কিউবা, সে কিউবা কিন্তু ফিডেল ক্যাস্ট্রো বা রাহুল ক্যাস্ট্রো বা চে গেভারার কিউবা না। সেখানে অনেক কিছু পরিবর্তন হয়েছে এই 70-80 বছরের ভেতরে, এবং সেই পরিবর্তনের ভেতরে বিপ্লবের প্রতি তাদের যে আনুগত্য, সেই আনুগত্যটা কিন্তু আজকে সেইভাবে নেই। আপনি লক্ষ্য করে দেখেন যে রাশিয়া কিন্তু অনেকভাবেই তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এমনকি এখনো একটা তেলবাহী জাহাজ এখন কিউবাতে যাচ্ছে আমেরিকার প্রতিরোধকে ভেঙে, যে সেখানে কিউবাকে তেল দিবে। অথচ এই খবরটা কিন্তু কিউবার
জাতীয় দৈনিক পত্রিকাগুলোকে, বিশেষ করে গ্রামা বলে যে পত্রিকাটা আছে, সেখানে কিন্তু একটা খবরও এই বিষয়ে নেই। কিউবার পররাষ্ট্রমন্ত্রী এবং আরো অনেক মন্ত্রী চীন সফর করেছে, রাশিয়া সফর করেছে এই ইদানিং, এই এক সপ্তাহের ভেতরে তারা সেখানে গেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কিন্তু এই খবরটা কিউবাতে সঠিকভাবে প্রচার করে কিউবান জাতিকে উদ্বুদ্ধ করা এবং তাকে জানিয়ে দেওয়া যে হ্যাঁ, সাহায্য আছে পৃথিবীতে, তোমাকে, তোমার পাশে দাঁড়ানোর লোক আছে, দেশ আছে, এই জিনিসটা যে একটা খোলামেলা ভাবে সুন্দর করে জানিয়ে দেওয়া, সেটা পর্যন্ত আজকে কিউবা করছে না। সুতরাং আপনি লক্ষ্য করে দেখেন, কিউবা বললে তো সেই কিউবা না, কিউবার ভেতরে যে অন্তর্দ্বন্দ্ব আছে, ভেনেজুয়েলার ভেতরে যে অন্তর্দ্বন্দ্ব আছে, এমনকি ইরানের ভেতরেও যে অন্তর্দ্বন্দ্বগুলো আছে, বিশেষ করে আমেরিকা প্রীতি এবং ইসলামের পক্ষে যারা আছে, সেই সাথে আছে আমেরিকা এবং ইউরোপের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করার একটা প্রচেষ্টা। আজকে বর্তমানের যে প্রেসিডেন্ট ইরানের, তিনি কিন্তু নির্বাচিত হয়েছিলেন এই দাবি নিয়ে যে হ্যাঁ, ইরানকে অবশ্যই এইরকম একটা যুদ্ধাবস্থার ভেতরে না রেখে আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করা, এই স্লোগানটাই ছিল তার কিন্তু এই নির্বাচনে জয়ের এক প্রধান কারণ। সুতরাং দেশকে আমরা দেশ হিসেবে শুধু যদি বিচার করি তাহলে ভুল হবে। দেশের ভেতরে যে অভ্যন্তরীণ যে সমস্ত ডাইনামিক্স চলে, শক্তির নানা ধরনের পারমিউটেশন এবং কম্বিনেশন চলে, সেগুলোকে যদি আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু একটা দেশে রাশিয়া এবং চীন কতটুকু সাহায্য করছে কি করছে না, সেটা বোঝা কিন্তু অনেক বেশি কঠিন হয়ে দাঁড়ায়। ধন্যবাদ অধ্যাপক খান। আপনার আলোচনা থেকে আমরা অনেক বেশি সমৃদ্ধ হলাম। আশা করি আমাদের দর্শক শ্রোতাদেরও ভালো লাগবে। ডিকোড চর্চায় আর এখন এ পর্যন্তই, দেখা হবে পরের পর্বে।